হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে। তো 2025 পরীক্ষার্থীদের জন্য আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করব আজ থেকে। প্রথম যে পেজটা আছে 23 পাতা, আজকে আমরা 23 পাতার যে ম্যাথের কোশ্চেনের পেজটা আছে সেটা সলভ করব। ম্যাথের কোশ্চেন যেটা আছে এবিটিএ টেস্ট পেপার সলিউশন মাধ্যমিক 2025। ওকে, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে আছে। যে কোনো প্রবলেম হলে তোমরা গিয়ে সেখানে প্লেলিস্টে গিয়ে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। রায় মার্টিন প্রশ্নবিদ্যা সম্পূর্ণরূপে সলভ করা আছে। এরপর আমরা এবিটিএ সলভ করতে শুরু করছি। এর পরের স্টেপে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা যে পর্ষদ থেকে যে প্রশ্নবিদ্যা দেওয়া হয়, স্কুল থেকে তোমাদের যেটা দেওয়া হয়, সেই পর্ষদের প্রশ্নবিদ্যার সম্পূর্ণ ম্যাথের কোশ্চেন আমরা সলভ করবো। যতগুলো পেজ থাকবে 20-22টা থাকে, প্রত্যেকটার ফুল 100 নম্বর সম্পূর্ণরূপে সলভ করবো। ঠিক আছে, এখন আমরা এবিটিএ টেস্ট পেপার 1, 2, 3, 4 দাগের প্রত্যেকটা পেজের শর্ট কোশ্চেন গুলো আগে সলভ করে নেবো। সলভ করে নিয়ে তারপর আমরা বড় কোশ্চেনও সলভ করবো এবিটিএ। ওকে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। পেজ নাম্বার 23 যে কোশ্চেন পেজটা আছে সেটা সলভ করছি। দেখো, ফার্স্ট কোশ্চেন একে দাগে রাখে। ফার্স্ট কোশ্চেন যেটা আছে একে দাগে রাখে, কি বলেছে এখানে? বলেছে যে নিচের প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। 6টি আছে। একের দাগে র্যাকেটটা আছে, যে এমসিকিউ এগুলো আছে দেওয়া আছে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত। দেখো, দুটো বীজ কখন সমান হয়? একটা দ্বিঘাত সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ, এর দুটো বীজ কখন সমান হয়? এই দুটো বীজ সমান হবে যদি নিরূপক 0 হয়। এর নিরূপকের মান কত? নিরূপকের মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। এইটা থেকে কি সম্পর্ক এসছে দেখো, এখানে মোটামুটি এ রিলেটেড। তাহলে বি স্কোয়ার যদি মাইনাসটা আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac, এই সম্পর্কটা আছে। দেখো 3 নম্বর অপশনে আছে এই সম্পর্কটা। অপশন সি তে আছে, এবিসিডি করে যে অপশন দেওয়া আছে সেই সি অপশনে অ্যান্সারটা আছে। দেখো, তাহলে হয়ে যাচ্ছে এটা একের দাগের কোনটা হচ্ছে? অপশন সি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac। ঠিক আছে, একের দাগেরটা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac। আচ্ছা, নেক্সট দেখো, দুইয়েরটা কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR বাই 25, তাই তো? আচ্ছা, কি এখানে দেখো সমীকরণটা যেটা দেওয়া আছে আমাদের ভুল নেওয়া হয়েছে। সমীকরণটা এইটা আছে, বি স্কোয়ার এ এক্স স্কোয়ার, এইটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি আছে। মাইনাস সি যদি হয়ে যায়, এখানে কি হয়ে যাবে তখন? এই সিটা মাইনাস সি হিসেবে ব্যবহৃত হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, সি মানে মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে। মাইনাস আছে, আমাদের মাইনাসটা লক্ষ্য করা হয়নি, এখানে মাইনাস দেওয়া আছে সমীকরণে। ঠিক আছে, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এ যেটা আছে, বি স্কোয়ার প্লাস 4ac ইজ ইকুয়াল টু 0। অপশন ডি এ যেটা আছে একের দাগের একটা অপশন ডি, বি স্কোয়ার প্লাস 4ac। দুইয়েরটা দেখো, দুইয়েরটা বলেছে এখানে যে কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR বাই 2। তাহলে সরল সুদ কথা বলা আছে PNR বাই, আচ্ছা 2 নয় 25। এবার r% হারে আমরা মূলধনটা মনে করছি, দেখো কিউ মনে করছি, মূলধনটা কিউ টাকার r% হারে r বাই 100 কত বছরের? এখানে বলেছে n বছরের। তাহলে এইটা সরল সুদ দেয়া আছে, আর আমরা কিউ টাকার মনে করছি মূলধনটা কিউ টাকার r% হারে n বছরের সরল সুদটা নির্ণয় করছি। দুটো সুদ নিশ্চয়ই একই হবে। আমরা যেটা সরল সুদের প্রসেসে যে সুদটা নির্ণয় করছি আর যেটা সুদ বলে দিয়েছে সেটা নিশ্চয়ই একই হবে। দুটোকে সমান করে দিচ্ছি। সমান করে দিলে কি হবে? এইখানে কাটছে, দেখো এই যে এন আর এন আর কেটে যাচ্ছে। এটাকে কাটলে 25কে 25 দিয়ে 100 কাটলে 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে পি বাই 4 ইজ ইকুয়াল টু কিউ। আচ্ছা, কিউ ইজ ইকুয়াল টু না, পি বাই 4 নয়, কিউ বাই 4। এই যে কিউ বাই 4 ইজ ইকুয়াল টু পি। অতএব কিউ ইজ ইকুয়াল টু 4p, কিউ ইজ ইকুয়াল টু 4p হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এটা কোন অপশনে আছে? দেখো কিউ ইজ ইকুয়াল টু 4p।
কিউ ইজ ইকাল টু 4p, এখানে আছে কিউ ইজ ইকাল টু 4p, অপশন ডি তে আছে, অপশন ডি। তাহলে দুইয়েরটা অপশন ডি 4p, মূলধন হয়ে যাচ্ছে 4p। ঠিক আছে, এরপর দেখো পরেরটা, 3 দাগের এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, চিত্র অঙ্কন করতে হবে বৃত্তস্থ ট্রাপিজিয়াম এবিসিডি। ট্রাপিজিয়াম এইরকম হয়, এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম মনে করো। এটা কি বলা আছে এখানে, আর কি কন্ডিশন আছে এখানে, বলা আছে এডি সমান্তরাল বিসি, এডি আর বিসি সমান্তরাল, এ বি সি ডি, এডি সমান্তরাল, তবে এই দুটো সমান্তরাল হচ্ছে, এইভাবে নামকরণটা করতে হবে বুঝে। ঠিক আছে, এডি সমান্তরাল বিসি হয়ে যাচ্ছে, এডি সমান্তরাল বিসি হয়ে গেলে আর বলেছে এ বিসি 75, বি কোণ 75, বি কোণ 75 হলে কি বলেছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বি কোণ 75, দুটো সরলরেখার সমান্তরাল, তাহলে বিসিডি সি কোণের মান চেয়েছে, এই কোণটার মান চেয়েছে। তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখা, যেহেতু সমান্তরাল সরলরেখা, এটা 75, এটা কত হয়ে যাচ্ছে 180 মাইনাস 180 থেকে বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে 105। তাহলে 105 হলে তাহলে এই মানটা বিসিডি, বিসিডি চাইছে, তার মানে এটাও 75 হয়ে যাচ্ছে, তাই তো, এটাও 75 হয়ে যাচ্ছে। কি বলেছে এখানে, এবিসি বি কোণের মান 75, এবিসি 75 হয়, তবে বিসিডি এর মান কত হবে, বিসিডি বিসিডি এটা 75 হলে এটাও 75 হবে। ঠিক আছে, এটাও তার মানে 75 হচ্ছে, 75 হচ্ছে। কি কি অপশন আছে দেখো, 105, 75, 45, 90, 45, 90 তো কোনোভাবেই হবে না, এখানে 75, অপশন সি এ যেটা আছে 3-এ 75, 75 কোন অপশনে আছে, 75 অপশন নাম্বার আছে অপশন বি, অপশন বি আছে 75 3-এর। 4-এরটা দেখো, 4-এরটা কি বলেছে, 4-এর বলছে আচ্ছা 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন 90 ডিগ্রি এ যদি 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 0 হয়, থ্রি মাইনাস থ্রি সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, তাই তো, 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, এটা গুণ করলে এটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কয়ার থিটা হয়ে যাচ্ছে, মাইনাস 3 সাইন থিটা হয়ে যাচ্ছে, প্লাস 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয়ে যাচ্ছে সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে মিডল ফ্যাক্টর করলে কি হবে, মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, সাইন থিটা কমন নিলে সাইন থিটা মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে সাইন থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে। এইটা 0 করলে সাইন থিটার মান 2 আসছে, সাইন থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, সাইন থিটার মান 2 আসছে। সাইন থিটার মান 2 হওয়া কখনো সম্ভব নয়, ঠিক আছে, সাইন থিটার মান -1 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে কি হয়ে যাচ্ছে, সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে কি বলেছে এবার, সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, এখানে বলেছে যে এইটা হয় যদি এইটা হয় তবে এখানে থিটার মান নির্ণয় করতে হবে, থিটার মান নির্ণয় করতে হবে, সেটা বলা নেই এখানে, কিন্তু দেখে যেটা বোঝা যাচ্ছে থিটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে থিটার মান আসছে সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, অপশন সি তে আছে, এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 90 এর মান 1, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, সাইন সাইন উঠে গেলে জাস্ট কাটা যায় না, জাস্ট মান উঠে যায়, তাহলে এটা অপশন সি তে আছে, অপশন সি 90 ডিগ্রি आंसर। ঠিক আছে, এর আগেরটা হয়েছিল 75, এর আগেরটা ছিল 75, অপশন বি এর आंसर 75, এরপর এটা হলো অপশন সি এর आंसर 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো
4 হলো 5-এরটায় যাবো আমরা। 5-এরটা কি বলেছে? 5-এর অঙ্ক বলে দিয়েছে যে একটি গোলকের আয়তন 4/3 r³ ঘন একক। গোলকের আয়তন যদি 4/3 r³ ঘন একক হয়, নিশ্চয়ই গোলকের ব্যাসার্ধ r একক। এটা একটা যদি গোলক হয়, গোলকের ব্যাসার্ধ নিশ্চয়ই r একক। এই গোলকের আয়তন, ঠিক আছে, গোলকের মধ্যে একটি ঘনক অবস্থিত, গোলকের ব্যাসার্ধ r একক নিশ্চয়ই, ঠিক আছে। এবার গোলকের আয়তন 4/3 r³, তাহলে এইটা যদি গোলকের মধ্যে, না কি বলেছে এটা, একটি গোলকের আয়তন 4/3 r³, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, না গোলকটি একটি ঘনকের মধ্যে অবস্থিত, তাই তো, গোলকটি ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত। এইটা একটা ঘনক, এর মধ্যে গোলক অবস্থিত, এর আয়তন 4/3 r³, তার মানে ব্যাসার্ধ আর, ব্যাস 2r হয়ে যাচ্ছে, এইটা আর এই দিকটা আর, ঠিক আছে। তাহলে এইটা যদি আর, তাহলে ব্যাস 2r হয়ে যাচ্ছে, তাহলে গোলকের আয়তন কত? 2r তার হোল কিউব, তাহলে এইটা r³ হয়ে যাচ্ছে গোলকের আয়তন। তাহলে এখানে কি বলেছে? এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত। তাহলে ঘনকের আয়তন কত? ঘনকের আয়তন হচ্ছে, ঘনক আগে আছে 8r³ = 4/3 r³। তাহলে 4r³ দিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, এখানে 2 পড়ে থাকছে, আর এখানে 4r³ দিয়ে ভাগ করে দিলে π/3 পড়ে থাকছে, তাহলে 3 দিয়ে গুণ করলে 6:π, 6:π আনসার দেখো, 6:π। এখানে কোন অপশনে আছে 6:π? অপশন সি তে আছে 6:π, তাহলে অপশন সি আনসার 6:π, অপশন সি 6:π। এবার দেখো 6-এরটা, এমসিকিউ 6টা থেকে 6টাই করতে হয়। 6-এরটা কি বলেছে? বলেছে একটা তথ্য দিয়েছে 9, 10, 12, 15, তথ্যটা লিখছি দেখো। 9, 10, 12, 15 তথ্যটা দেওয়া আছে 9, 10, 12, 15, x+1, x+3, 32, 35, 36, 40, x+1, x+3, 32, 35, 36, 40 মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, ছোট থেকে বড় আকারে সাজানো আছে, ঠিক আছে। ডাটাগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজালে মধ্যমা হয় 20, তবে x এর মান, তাহলে মধ্যমা এটা ঊর্ধ্বক্রমানুসারে সাজানো আছে, তাহলে কটা মান? এদিকে 4টে, এদিকে 4টে, তাহলে মাঝের দুটো মান, মানের সমষ্টি, জোড় সংখ্যক মান আছে টোটাল 10টা আছে, 4, 5, 6, 7, 8, 9, 10 জোড় সংখ্যক মান আছে, তাহলে মধ্যমা কত হবে? মাঝের দুটো মানের সমষ্টি বাই 2, তাহলে মধ্যমা 20 বলা আছে, তার মানে মাঝের দুটো মান এই দুটো, তাহলে x+1 + x+3 বাই 2 = এইভাবে মধ্যমা নির্ণয় করছি, আবার সেই মধ্যমাটা 20 বলা আছে, তাহলে দুভাবে নির্ণয় মধ্যমাটা সমান হবে। যে মধ্যমাটা বলা আছে আর যে মধ্যমাটা আমরা নির্ণয় করছি, দুভাবে পাওয়া মধ্যমাটা সমান হবে। এখান থেকে তাহলে x এর মান কত আসছে? কোনাকুনি গুণ করলে উপরে আসছে এটা 2x প্লাস 3 আর 20 দোকানে 40, ঠিক আছে। তাহলে 2x = এই 40 - 4 বা 2x = 36, তাহলে x = 36/2 18, উভয় দিকে 2 দিয়ে ভাগ করলে x এর মান 18 চলে আসছে, ঠিক আছে। কোন অপশনে আছে দেখো 18 নিশ্চয়ই থাকা উচিত, অপশন সি তে আছে 18, তাহলে অপশন সি সঠিক উত্তর 18, তাহলে অপশন সি 18। একের দাগের গুলো কমপ্লিট হলো, দেখো বুঝতে পারলে নিশ্চয়ই। এবার আমরা 2-এর দাগে যাব। দেখো একদম সহজ অঙ্ক ছিল 6টা। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাস আমরা যেগুলো পাবলিশ করব সেগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যেতে, তাই নোটিফিকেশন অবশ্যই অন করবে, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো আমরা 2-এর দাগে শুরু করছি। 2-এর দাগের কি আছে? 2-এর দাগের আছে, 2-এর দাগে বলছে শূন্যস্থান পূরণ করা। ax² + bx + c সমীকরণের বীজগুলি একে অপরের অনন্য হলে কি হবে? 2-এর দাগের একেরটা a = c হয়, এই যে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় একে অপরের অনন্য হলে a = c হয়ে যায়, ঠিক আছে। এটা মনে রাখবে অবশ্যই, বা c = a বলতে পারো। 2-এরটা দেখো, 2-এরটা কি বলেছে? দুটি করণীর সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা ড্যাশ, দুটি করণীর সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে ওরা অনুবন্ধী হয়ে যায়, ঠিক আছে, অনুবন্ধী।
যেমন একটা উদাহরণ দিই দেখো, যেমন 3 + √2 এর অনুবন্ধী কত 3 - √2, তাহলে এদের যোগফল আর যোগফলটা √2 কেটে যাচ্ছে, আর গুণফলটা দুটোই মূলত সংখ্যা চলে আসে। ঠিক আছে, এবার দেখো পরেরটা দুটো হলো। তিনেরটা কি বলেছে, তিনেরটা বলা আছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং ইউ প্রপোর্শনাল টু জেড হয়, এক্স প্রপোর্শনাল টু ওয়াই ইউ প্রপোর্শনাল টু জেড হয়, তবে এক্স ইউ প্রপোর্শনাল টু, তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই ইউ প্রপোর্শনাল টু জেড, তাহলে এক্স ইউ প্রপোর্শনাল টু ওয়াই জেড হবে অবশ্যই। ঠিক আছে, দেখে নাও, এক্স ইউ প্রপোর্শনাল টু অবশ্যই ওয়াই জেড হবে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে। নেক্সট এখানে বলা আছে, এটা 3-এর দাগেরটা হলো, এবার আমরা 4-এর দাগে যাব। 4-এর দাগে বলেছে যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা, তাহলে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হলে তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 - সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটার জায়গায় আমরা সাইন থিটা বসিয়ে দিই, আর কস 4 মানে কস স্কোয়ারের স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে 1 চলে আসছে, কস স্কোয়ারের জায়গায় এইটা বসিয়েছি, আর কস 4 মানে কস স্কোয়ারের স্কোয়ার, তাই তো, কস স্কোয়ার থিটার স্কোয়ার, কস স্কোয়ার থিটার জায়গায় সাইন থিটা বসিয়ে দিলে তার স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে সাইন স্কোয়ার থিটা, আর এটা বলাই আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, সেটাই প্রুফ করলাম, অন্যভাবেও করা যেত, মানে রেজাল্টটা কত আসছে 1 আসছে, তাই তো, তাহলে শূন্যস্থানে কি হবে, শূন্যস্থানে 1 হয়ে যাবে। কি বলেছে, হ্যাঁ এর শূন্যস্থান এইটা ইজ ইকুয়াল টু শূন্যস্থান দেওয়া আছে, তার মানে সেই জায়গায় 1 হয়ে যাবে, তাহলে 4-এরটা আসছে 1। 5-এর দেখো, 5-এর কি বলছে, 5-এর বলেছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে ড্যাশ সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে, তাই তো, এটা হবে সমানুপাতে, শূন্যস্থানে সমানুপাতে বিভক্ত করে। 6-এরটা দেখো কি বলেছে, বলছে যদি পি সংখ্যক সংখ্যার গড় বি, আচ্ছা পি সংখ্যক সংখ্যার গড় বি, এটা একটা অঙ্ক আছে বসে দেখাতে হবে, পি সংখ্যক সংখ্যার গড় বি, তাহলে পি সংখ্যক সংখ্যার গড় বি যদি হয় তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে পিবি প্লাস, ঠিক আছে, যেমন ধরো এইভাবে যে 3টে সংখ্যার গড় 2, তাহলে সেই 3টে সংখ্যার সমষ্টি কত 3 × 2 6, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ যদি হয় তাহলে মোট সংখ্যা হয়ে যাচ্ছে পি প্লাস কিউ ইন্টু এ, সংখ্যার সমষ্টি, পি প্লাস কিউ সংখ্যার সমষ্টি, মোট সমষ্টিটা বেরিয়ে গেল, মোট সমষ্টি বেরিয়ে গেল, তাহলে বলেছে কিউ সংখ্যক সংখ্যার গড় কত, কিউ সংখ্যক সংখ্যার গড়, কিউ সংখ্যক সংখ্যার গড় বের করতে হবে, তাহলে এখান থেকে দেখো এইটা আসছে কিউ সংখ্যক সংখ্যার গড় আমাদের নির্ণয় করতে হবে, তাহলে যদি আমরা গুণ করে দিই এই মানে টোটাল চলে আসছে, এটা আসছে পিবি প্লাস পিএ প্লাস কিউএ, এইটা আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে যদি কিউ সংখ্যক সংখ্যা হয়ে যায় তাহলে এখানে বলে দেওয়া আছে যে পি সংখ্যক সংখ্যার গড় বি আর কিউ সংখ্যক সংখ্যার গড় এ, তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে, কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে, এইটা হচ্ছে মোট সংখ্যাটা, এটা টোটালটা আমরা যে পি প্লাস কিউ থেকে এই যে পি প্লাস কিউ এই পুরো সংখ্যাটা থেকে যদি পি সংখ্যা আমরা বিয়োগ করে দিই তাহলে কিউ সংখ্যক সংখ্যা পড়ে থাকবে, সেটাকে যদি কিউ দিয়ে কিউ সংখ্যক সংখ্যা কত, কিউ নাম্বার সংখ্যা, ধরো কিউ মানে 5, তাহলে 5টা সংখ্যা যদি 5 দিয়ে ভাগ করি তাদের গড় চলে আসবে, এইটা সমস্যা না করে আমরা কি করব, পি প্লাস কিউ এটা মোট সংখ্যাটা মাইনাস এই যে পি সংখ্যক সংখ্যার সমষ্টিটা বিয়োগ করে এটা কিউ দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কিউ সংখ্যক সংখ্যা হলো এইটা হচ্ছে যে এর রেজাল্টটা মানে গড়টা, কিউ সংখ্যক সংখ্যার রেজাল্টটা গড়টা বের হচ্ছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে দেখো পি এ, এটা চলে আসছে পি এ প্লাস কিউ এ মাইনাস পিবি বাই কিউ, ঠিক আছে, তাহলে এটা পি কমন নিয়ে নিলে এ মাইনাস বি বাই কিউ মাইনাস কিউ এ বাই কিউ সেপারেট করছি, তাহলে এটা পি বাই কিউ ইন্টু এ মাইনাস বি মাইনাস এ, এইটা আসছে দেখো,
বিয়োগ করতে হচ্ছে, ঠিক আছে, বিয়োগ করতে হচ্ছে, তাহলেই চলে আসছে আমাদের। তাহলে আনসার চলে আসছে আমাদের পি বাই কিউ মাইনাস এ মাইনাস বি মাইনাস এ, ঠিক আছে, পি বাই কিউ মাইনাস এ মাইনাস বি মাইনাস এ, পি বাই কিউ ইন্টু এ মাইনাস বি মাইনাস এ, এটা আসছে। আমরা কি করেছি, এটা মোট সংখ্যাটা থেকে যে পি সংখ্যক সংখ্যার সমষ্টি সেটা বিয়োগ করে দিয়েছি, এই যে বিয়োগ করেছি, বিয়োগ করে কিউ দিয়ে ভাগ করছি, তবে পি সংখ্যক সংখ্যা পড়ে থাকছে, যে পি প্লাস কিউ সংখ্যক থেকে পি সংখ্যক বিয়োগ করে দিয়েছি, তাহলে কিউ সংখ্যক সংখ্যাটা পড়ে থাকছে, সেটাকে কিউ দিয়ে ভাগ করে তাদের গড় চলে আসছে, সেটাই করেছি, ঠিক আছে। এখানে দেখো পি কমন আছে, আচ্ছা এটা প্লাস আছে, এটা প্লাস আছে, কিউ এটা প্লাস আছে, প্লাস, তাহলে এখানে শূন্যস্থানে চলে আসছে পি বাই কিউ ইন্টু এ মাইনাস বি প্লাস এ, এটা শূন্যস্থানে চলে আসছে, দেখো পি বাই কিউ এ মাইনাস বি প্লাস এ, 2 এর দাগের হয়ে গেল। এবার আমরা 3 এর দাগে যাবো, দেখো 3 এর দাগে যাচ্ছি। 3 এর দাগে আছে সত্য মিথ্যা, সত্য মিথ্যাগুলো নির্ণয় করি। 3 এর দাগের 1 কি বলেছে দেখো, 3 এর দাগের 1 সত্য মিথ্যা নির্ণয় করো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। সমীকরণটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাহলে বীজদ্বয় কখন বাস্তব হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সঙ্গে তুলনা করলে এটাকে এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 1, সি ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে নিরূপক কত হচ্ছে, নিরূপক ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, বি এর মান 1, এখানে এই যে এক্স এর সহগ 1 মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ার এর মান 1, তার মানে এ এর মানও 1, সি এর মানও 1, তাহলে 1 মাইনাস 4, তাহলে মাইনাস 3 লেস দেন 0। নিরূপকের মান লেস দেন 0 হলে বীজদ্বয় কাল্পনিক হয়, ঠিক আছে, বীজদ্বয় কাল্পনিক হয়। তাহলে এখানে বলেছে বীজদ্বয় বাস্তব, তাহলে প্রথমটাই কি হয়ে যাচ্ছে, মিথ্যা হয়ে যাচ্ছে, প্রথমটাই ফলস, মিথ্যা, বুঝতে পারলে নিশ্চয়ই। 2 এর দাগেরটা দেখো, 2 এর দাগের কি বলেছে, এক্স প্রপোর্শনাল 1/y হলে এক্স এন প্লাস ওয়াই এন ধ্রুবক। দেখো এক্স প্রপোর্শনাল 1/y, তার মানে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক একটা কে মান, তার মানে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন ধ্রুবক হবেই, স্বাভাবিক, ঠিক আছে, তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে। এক্স ওয়াই এর মান যদি ধ্রুবক হয়, তাহলে এটা পাওয়ারে হোল নিলে এক্স এন ওয়াই এন ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন, এটাও তো ধ্রুবক, কে টু দি পাওয়ার এনটাও তো ধ্রুবক, তাহলে ধ্রুবক। 3 এরটা দেখো, 3 এরটা বলা আছে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 2, কখনোই 2 হয় না, এই যে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এখানে 2 থিটা আছে বলে যে 2 হবে তা নয়, এখানে 2 থিটার জায়গায় যদি সাইন স্কোয়ার 100 থিটা প্লাস কস স্কোয়ার 100 থিটা থাকতো তাহলেও সেটা 1ই হতো, বা সাইন স্কোয়ার 500 থিটা প্লাস কস স্কোয়ার 500 থিটা থাকতো তাহলেও সেটা 1ই হতো, তাহলে এটা 1 হবে। তাহলে এই তথ্যটা 2 দেওয়া আছে, সেটা মিথ্যা দেওয়া আছে বা ভুল দেওয়া আছে। 4 এরটা কি বলেছে, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। 3টি সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত অঙ্কন সম্ভব নয়, এটাও মিথ্যা, বলছে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, একটিও বৃত্ত অঙ্কন সম্ভব নয়, 3টি সমরেখ বিন্দু দিয়ে কোনো বৃত্ত অঙ্কন সম্ভব নয়, কিন্তু 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। যদি 3টি অসমরেখ বিন্দু থাকতো তাহলে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, এটা তোমাদের উত্তরেও ভুল দেওয়া আছে, ঠিক আছে, বইয়ের উত্তরেও এটা ভুল দেওয়া আছে। আচ্ছা, রুট ওভার এ মাইনাস বি, রুট ওভার অফ এ মাইনাস বি এর অনুবন্ধী করণীয় হলো রুট ওভার এ প্লাস বি, এটাও ভুল দেওয়া আছে। রুট ওভার অফ এ মাইনাস বি, রুট ওভার অফ এ মাইনাস বি এর অনুবন্ধী করণীয় হচ্ছে মাইনাস রুট ওভার অফ এ মাইনাস বি, এর অনুবন্ধী করণীয় এইটা, ঠিক আছে, তাহলে এটাও মিথ্যা দেওয়া আছে বা ভুল। 5 এর হলো 6 এর দেখো, 6 এর কি বলা আছে, 6 বলা আছে sec থিটা ইজ ইকুয়াল টু কোসেক ফাই, থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে, ফাই এর মানও 0 থেকে 90 এর মধ্যে, তাহলে sin থিটা প্লাস ফাই এর মান কত, sec থিটা ইজ ইকুয়াল টু কোসেক ফাই বলা আছে, দেখো তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু sec 90 মাইনাস ফাই কোসেক ফাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস ফাই, ফাইটা এদিকে এলে থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে সাইন থিটা প্লাস ফাই কত, অতএব সাইন থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু সাইন 90 ইজ ইকুয়াল টু 1, একদম সহজ অঙ্ক, দেখো 1 আসছে। কিন্তু এখানে কি বলেছে, সাইন থিটা প্লাস ফাই এর মান কি বলে দিয়েছে, এখানে
এর মান হবে 1, 1ই বলেছে, তার মানে এটা সত্য, যেটা বলেছে সেটা সঠিক, সত্য। ঠিক আছে, দেখো এগুলো এলো, দেখে নাও। এবার আমরা যাবো 3-এর দাগের, কমপ্লিট হলো 4-এর দাগের। এতক্ষণ পর্যন্ত 1 নম্বরের যেগুলো ছিল সেগুলো হলো, এবার 4-এর দাগে 2 নম্বর করে যেগুলো আছে সেগুলো যাচ্ছে। আচ্ছা, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.12 বছরের চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করতে বলেছে। সুদের হার চক্রবৃদ্ধি সুদে, আসল কত? আসল সমান 10,000 টাকা, সুদের হার 10%, সময় কত? 2.12 বছর। পাঁচের 2 বছর, ঠিক আছে, সময় 2.12 বছর মানে 5-এর 2 বছর। এবার দেখো তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের সঙ্গে আসল যোগ হতে থাকবে। এবার যেহেতু 2.12 বছরের বলেছে, আমরা প্রথমে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করে নিই। অতএব এটা 2.5 বছর আছে, 10,000 টাকার 10% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করি, তারপর সেই টাকার উপর হাফ বছরের সুদ বের করে যোগ করে দেবো, তাহলেই হবে। কারণ পাওয়ারে 5/2 থাকলে তখন ক্যালকুলেশন একটু অসুবিধা হতে পারে। ইজ ইকুয়াল টু 10,000 ইন্টু 1 প্লাস পার্সেন্টেজ কত? 10/100। এই যে তারপরে যদি 5-এর 2 হয়ে যায় তখন 2.5 হয়ে যায়, একটা রুট চলে আসছে, অসুবিধা হবে। ঠিক আছে, সেই কারণে আমরা 2 বছরের প্রথমে বের করে নিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 10,000, এটা শূন্য কেটে গেল, তাহলে 1 প্লাস 1-এর 10, তারপরে 2 এত টাকা। তাহলে 10,000, এটা লসাগু করলে 10, 10 প্লাস 1, তারপরে 2 এত টাকা, ইজ ইকুয়াল টু 10,000 ইন্টু 11/10, তারপরে 2 এত টাকা। তাহলে এটা হয়ে যাচ্ছে 10,000 ইন্টু 11/10 ইন্টু 11/10 এত টাকা। শূন্য শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, 11-121, 121,000 এত টাকা হচ্ছে। 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এইটা হচ্ছে। এবার দেখো, অতএব এবার এই টাকাটা হাফ বছরের, মানে 2 বছর প্লাস হাফ বছর, 2.5 বছর হয়ে যাচ্ছে। তাহলে 2.5 বছরের যে সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে বা সুদ বের করতে বলেছে, কি বের করতে বলেছে? চক্রবৃদ্ধির সুদ। তাহলে অতএব 12,100 টাকার 10% হারে হাফ বছরের সুদ, হাফ বছরের সুদ কত হয়ে যাচ্ছে? 12,100 ইন্টু 10% ইন্টু হাফ বছর, 1টা উপরে 2টা নিচে হবে, বাই 100 এত টাকা। দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিচ্ছি। ঠিক আছে, 2 দিয়ে কাটলে এটা 5 হয়ে যাচ্ছে। তাহলে কত টাকা হচ্ছে? 5 হলে 5-একে 5, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকে 1, 5-একে 5 আর 1-এ 6, 605 টাকা হয়ে যাচ্ছে, 605 টাকা হয়ে যাচ্ছে। দেখো, অতএব এবার আমরা ক্যালকুলেশনটা এখানে করছি। দেখো, অতএব 10,000 টাকার 10% হারে 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? সমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু 12,100 টাকা প্লাস 605 টাকা ইজ ইকুয়াল টু 5, 0, 6 আর 1-এ 7, 12 এত টাকা। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ 12,705 টাকা মাইনাস 10,000
টাকা, 2705 টাকা আসছে উত্তর। দেখো 2705 টাকা উত্তর আসছে। ঠিক এইভাবে করতে হবে, ঠিক আছে? প্রসেসটা দেখে নাও, ঠিক এইভাবে করতে হবে। আসতেই পারে তোমাদের এই ধরনের অঙ্ক, তাহলে এইভাবে করতে হবে। এখানে অঙ্কটা কমপ্লিট হয়েছে, এইটা করে তারপরে এই পার্টটা ভালো করে দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো, এবার আমরা 2 এর দাগে যাচ্ছি পরবর্তী অঙ্কে। চেষ্টা করবো আমরা যে তোমাদের 20টা সম্ভবত ম্যাথের কোশ্চেন সেট আছে, প্রত্যেকটা কোশ্চেন সেট সলভ করতে। আচ্ছা, 3 এর দাগে দেখো, x12 y27 ক্রমিক পর্যায়ক্রমে হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। x12 y27, না এর আগে একটা অঙ্ক আছে, x² + x + 1 সমীকরণের x² + x + 1 = 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো x² + x + 1, এটা প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা, x² + x + 1 ধরি x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। ঠিক আছে, তাহলে দেখাতে হবে যে এই যে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার বীজ বিশিষ্ট সমীকরণটা দেখাতে হবে। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি আমরা? অতএব আলফা প্লাস বিটা = -b/a, তার মানে -1/1 = -1, আর আলফা বিটা c/a 1/1 = 1। অতএব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 আলফা বিটা। আলফা প্লাস বিটার মান -1 -2 × 1, তাহলে 1 - 2 -1, আর আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার আলফা বিটা হোল স্কোয়ার 1 এর হোল স্কোয়ার 1 হয়ে যাচ্ছে। অতএব আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার বীজ বিশিষ্ট সমীকরণটি হবে x² - আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স, হ্যাঁ, প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। এরকমই হয়, বীজদ্বয়ের সমষ্টি, যে মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু বীজদ্বয়ের গুণফল। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? x² মাইনাস এইটার মান কত? -1 প্লাস এইটার মান কত? 1 = 0। অতএব x² + x + 1 = 0। দেখো এসে গেল। এটাই দেখাতে বলেছে যে দেখাও যে x² + x + 1 সমীকরণের বীজদ্বয়ের বর্গ যে সমীকরণ তা, অতএব x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গ যে সমীকরণ তা x² + x + 1 = 0। ঠিক আছে, এইটা। নেক্সট দেখো, 2 এর দাগের হয়ে গেল, এবার আমরা 3 এর দাগে যাব। তিনের দাগাটা কি বলছে দেখো, 3 এর দাগাটা বলছে x12 y27 ক্রমিক পর্যায়ক্রমিক হলে x ও y এর ধনাত্মক মান। x12 y27 ক্রমিক সমানুপাতি, তাই তো? ক্রমিক সমানুপাতি, x ও y এর ধনাত্মক মান চেয়েছে। এইটা হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে কন্ডিশন অনুযায়ী x/12 = y/27 একটা হবে, x/12 = y/27, তাহলে 12y এটা 27x হচ্ছে। আবার আমরা আরেকভাবে করতে পারি, আবার x/12 = 12/y লিখতে পারি। ঠিক আছে, তখন xy কি হয়ে যাচ্ছে? 12 × 27। আবারও কি হবে?
আবার 12 বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই 27। এখান থেকে ওয়াই এর মানটা আমরা পেয়ে যাবো সহজে। ঠিক আছে, অতএব ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 27 ইন্টু 12, 27 দশে 270 প্লাস 27 দুগুণে 54, 270 প্লাস 54 324। অতএব ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 18। তাহলে ধনাত্মক মান বলেছে, তাহলে ওয়াই এর মান 18 পেয়ে যাচ্ছি। এখানে ওয়াই এর মানটা পুট করি, অতএব এক্স ইজ ইকুয়াল টু 12 ইন্টু 27 বাই 18, 9 দুগুণে 18, 3 9 27, 6 2 6। তাহলে এক্স এর মানও তো 18 চলে আসছে। 9 দিয়ে কাটছি, ওয়াই এর মান 18 পুট করেছি, হ্যাঁ 18 পুট করে 9 দুগুণে 18, 3 9 27, 3 2 দিয়ে কাটলে 12 কে 6, তাহলে এক্স ইজ ইকুয়াল টু তো 18 চলে আসছে। 18 18 324 ওয়াই এর মান। ঠিক আছে, এক্স বাই 12 ইজ ইকুয়াল টু 12 বাই 27। এটা এক্স ইন্টু ওয়াই, এটা 27 নয়, এটা 12 তো আছে, 12 ইন্টু 12 তো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 12 ইন্টু 12। এখানে ভুল করেছি, এটা হবে 12 ইন্টু 12। তাহলে এটা হয়ে যাচ্ছে 12 ইন্টু 12 বাই 18, 6 দুগুণে 12, 6 3 3 4 12, 4, এক্স ইজ ইকুয়াল টু 8। অতএব এক্স এর মান 8 এবং ওয়াই এর মান 18। এই দুটো আসছে দেখো, 8 আর 18। ঠিক আছে, দেখো 3 এর দাগে 3 এর কমপ্লিট হলো। এবার আমরা 4 এর যাবো। 3 এর দাগে 4 এরটা সলভ করবো। এই 4 এর দাগে 4 এরটা সহজ অঙ্ক ছিল এটা। এবার বলছে, কি বলেছে, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। ভেদের উপপাদ্য যেটা তোমরা ভেদের উপপাদ্য বিবৃত করতেই পারবে। ভেদের উপপাদ্য এটা কোষে দেখানোর কিছু নেই, যৌগিক ভেদের উপপাদ্য। ঠিক আছে, যৌগিক ভেদের উপপাদ্য কি থাকে, যে এক্স ওয়াই জেড তিনটি চল হলে যখন এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড হবে যখন এক্স ও ওয়াই উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, এইটা এক্স ওয়াই জেড, এইভাবে তোমরা সংজ্ঞাটা লিখবে যৌগিক ভেদের উপপাদ্য। এক্স ওয়াই জেড তিনটি চল যদি হয়, তোমাদের বইয়ে এটা দেওয়া আছে ভেদের চ্যাপ্টারে, এক্স ওয়াই জেড তিনটি চল যদি হয়, যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ঠিক আছে, যখন জেড ধ্রুবক, এবং এক্স প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই ধ্রুবক। এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে কি হয়ে যায়, তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড হয় যখন এক্স ও ওয়াই উভয়ই পরিবর্তনশীল। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড হয় যখন এক্স এবং ওয়াই উভয়ই পরিবর্তনশীল। ঠিক আছে, দেখো চারটা এটাই ছিল সংজ্ঞাটা। তোমরা যৌগিক ভেদের উপপাদ্যের সংজ্ঞা বিবৃত করতে বলেছে। যৌগিক ভেদের উপপাদ্যটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ে, ভেদ চ্যাপ্টারে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ভেদের চ্যাপ্টারে পেয়ে যাবে। নেক্সট দেখো 5এরটা, যদিও সংজ্ঞা সেরকম আসে না, তবু এখানে ছিল, তার আমরা বলে দিলাম। এবার দেখো 5এরটা কি বলেছে, যদি m ইজ ইকুয়াল টু রুট ওভার অফ n বাই n প্লাস b হয়, m ইজ ইকুয়াল টু রুট ওভার অফ n বাই n প্লাস b বলে দিয়েছে। m ইজ ইকুয়াল টু রুট ওভার অফ n বাই n প্লাস b, ঠিক আছে, হয়, তবে n কে m ও b দ্বারা প্রকাশ করো। n কে প্রকাশ করতে হবে, আমরা উভয় দিকে বর্গ করছি, m স্কয়ার ইজ ইকুয়াল টু n বাই n প্লাস b, এখানে লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। এবার কোনাকুনি গুণ করো, m স্কয়ার n প্লাস m স্কয়ার b ইজ ইকুয়াল টু n। কাকে প্রকাশ করতে বলেছে, এখানে বলেছে যে n কে m ও b দ্বারা, n কে, বা m স্কয়ার n মাইনাস n ইজ ইকুয়াল টু মাইনাস m স্কয়ার b। তাহলে উভয় দিক দিয়ে মাইনাস কমন নিলে n মাইনাস m স্কয়ার n ইজ ইকুয়াল টু m স্কয়ার b, বা n কমন নিলে 1 মাইনাস m স্কয়ার ইজ ইকুয়াল টু m স্কয়ার b, বা n ইজ ইকুয়াল টু m স্কয়ার b বাই 1 মাইনাস m স্কয়ার। দেখো এখানে বলেছে যে n কে m ও b দ্বারা, n কে আমরা m ও b দ্বারা প্রকাশ করেছি, এই রেজাল্ট এসেছে, এটাই আসবে। ঠিক আছে, এইভাবে প্রকাশ করতে হবে, n ইজ ইকুয়াল টু m স্কয়ার b বাই 1 মাইনাস m স্কয়ার। ঠিক আছে, নেক্সট দেখো এটা 5এরটা হয়ে গেল। এবার 6এর দাগে যাব।
6 দাগে যাবো, দেখো। ছয় দাগের অঙ্ক কি বলছে? 6 দাগে বলেছে এখানে যে এ বি সি এর পরিকেন্দ্র ও এবং বিএসি 85°। ত্রিভুজ এবিসি, তাই তো, এর পরিকেন্দ্র ও, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং বিএসি 85 আর বিসিএ 55। পরিকেন্দ্র ও, এ বি সি এ পরিকেন্দ্র ও, বিএসি 85, এটা 85, ঠিক আছে, বিএসি 85°। আর কি বলেছে? বিএসি 85, বিসিএ 55, বিসিএ 55। তাহলে এই মানটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা যদি 55 85 হয়, 8 আর 5 13, 13 14 140, তার মানে এই মানটা 40° হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই মানটা 40° হয়ে যাচ্ছে। এবার কি চেয়েছে দেখো, এখানে চেয়েছে ও এ সি এর মান নির্ণয় করো। ও এ সি, ও এ সি, ও এ সি, এই কোণটা নির্ণয় করতে হবে। ত্রিভুজ ওবিসি এর পরিকেন্দ্র, পরিকেন্দ্র মানে কি? এখানে পরিকেন্দ্র ও বলেছে, পরিকেন্দ্র মানে পরিবৃত্তের কেন্দ্র, তাই তো, পরিকেন্দ্র মানে পরিবৃত্তের কেন্দ্র। এরকম একটা বৃত্ত হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই কোণটা আমরা জানি, এখানে এই কোণটা যদি আমরা এটা যদি যুক্ত করে দিই, এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এইটা এই বৃত্তচাপের সাপেক্ষে এইটা 85 মানে কত, এইটা তার মানে কত, এটা 85 মানে এটা হয়ে যাচ্ছে, এটা যদিও চিত্রটা সেই রকম হয়নি, 85 মানে এটা হয়ে যাচ্ছে তোমার দ্বিগুণ হয়ে যাবে, এইটা হয়ে যাচ্ছে 80 80 160 170, আর এই মানটা হয়ে যাচ্ছে, আচ্ছা আমাদের দরকার হচ্ছে এইটা, এই মানটা তার মানে কত হয়ে যাচ্ছে, এটা 80, তার মানে এটা 40, তার মানে এটা হচ্ছে 80, এইটা 80 মানে এই মানটা কত হবে? তাহলে এইটাও, এই যে এ ও সি এর দেখো, এইটা যে এ ও সি ত্রিভুজ, এই যে এইটা ও সি আর ও এ দুটোই বৃত্তের ব্যাসার্ধ, ও সি আর ও এ দুটোই বৃত্তের ব্যাসার্ধ, তাদের বিপরীত কোণগুলো সমান হবে, তার মানে এইটা 50 হয়ে যাচ্ছে, এটাও 50 হয়ে যাচ্ছে, 50 50 করে হচ্ছে। ঠিক আছে, চিত্রটা দেখো, 50° অ্যান্সার আসছে, 50° অ্যান্সার হবে। এটা আমরা কোষে দেখাবো, বুঝতে পারলে নিশ্চয়ই আমরা যতটা ব্যাখ্যা করলাম, 50° অ্যান্সার আসছে। ঠিক আছে, ওএসি এর মান আসছে 50°। আমরা ব্যাখ্যা করছি, দেখো, ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও, তাই তো, ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও, ঠিক আছে, কোণ বিএসি ইজ ইকুয়াল টু 85° এবং কোণ বিসিএ ইজ ইকুয়াল টু 55°। অতএব কোণ এবিসি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 85 প্লাস 55 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 140, 40°। ঠিক আছে, এবার দেখো এই যে এসি বৃত্তচাপের সাপেক্ষে চলে যাও। অতএব এসি বৃত্তচাপের সাপেক্ষে, এসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ, এসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ কোণ এ ও সি এবং বৃত্তস্থ কোণ কোণ এ বি সি। ঠিক আছে, অতএব কোণ এ ও সি ইজ ইকুয়াল টু 2 এবিসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এবিসি এর মান 40°, তার মানে এইটা হয়ে যাচ্ছে 80°। অতএব এ ও সি ত্রিভুজে চলে যাও। ত্রিভুজ এ ও সি এর, এই যে এ ও সি, এই ত্রিভুজটা, এখানটা ও নামকরণ করেছিলাম আমরা, বড় করে দিই। এ ও সি এর এই কোণটা 80° পেয়ে গেছি, ও এ সমান ও সি। ঠিক আছে, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ভালো করে দেখবে, তাহলে ঠিক বুঝতে পারবে।
প্রত্যেকটা একটা স্টেপ বাই স্টেপ আমরা করে আসছি, কোনো স্টেপ জামারে কিছু নেই, ঠিক আছে। তাহলে ও এর সমান ওসি হলে ও এর বিপরীত কোণ, একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলোও সমান হয়। তাহলে ও এর বিপরীত কোণ কত? ও এর বিপরীত কোণ ও সি এ, সি কোণ, এই কোণটা। আর ও সি এর বিপরীত কোণ হচ্ছে ও সি বাহু এই কোণটা, ও এসি, যেটা চেয়েছে ও এসি। এই দুটো সমান, তাহলে এই দুটো সমষ্টি কত? এই দুটো সমষ্টি হচ্ছে এইটা, এইটা 80, তার মানে এই দুটো সমষ্টি 100, এইটা হয়ে যাবে 100/2 ইকুয়াল টু 50 ডিগ্রি হয়ে যাচ্ছে। অতএব কোণ ও এ সি এর মান 50 ডিগ্রি। দেখো প্রসেসটা 6-এরটা হলো, এবার আমরা 7-এর অঙ্কে যাব। এবার দেখো 7-এর অঙ্ক। সাতের অঙ্ক বলছে, এখানে 7-এর অঙ্ক বলছে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপর এমন একটি বিন্দু যে বিওসি 120 ডিগ্রি। ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস, এবি ব্যাস সি বৃত্তের উপর এমন একটি বিন্দু, সি বৃত্তের উপর এমন একটি বিন্দু যে বিওসি, বিওসি ও বিন্দু আছে, এটা ও কেন্দ্র, ও কেন্দ্র যদি হয় বিওসি, মোটামুটি এটা 90 হলে এইরকম চলে আসছে, এইটা 120, তাই তো 30, এতটাও আসবে না। এটা যদি 90 হয় 45 এই জায়গায় আসছে, এটা বিওসি, ঠিক আছে, এটা নিলাম বিওসি 120। এবার কি বলছে? প্রমাণ করো, প্রমাণ করতে বলেছে যে এবিসি 30 ডিগ্রি, এ বি সি, এইটা সহজ অঙ্ক। আচ্ছা, ও কেন্দ্রবৃত্তের, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, ঠিক আছে, সি বৃত্তের ওপর এমনভাবে অবস্থিত, এমনভাবে অবস্থিত যে এটা 120 ডিগ্রি। কোণ বিওসি ইজ ইকুয়াল টু 120, 120 ডিগ্রি, বিওসি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। অতএব কোণ এওসি কত? এওসি ইজ ইকুয়াল টু, এটা সম্পূর্ণটা 180, তো 180 মাইনাস 120 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার দেখো এবিসি প্রমাণ করতে বলেছে, এবিসি 30 ডিগ্রি, সহজ প্রমাণ। দেখো এবিসি 30 ডিগ্রি প্রমাণ করতে বলেছে। এবার এসি বৃত্তচাপে চলে এসো। অতএব এসি বৃত্তচাপের সাপেক্ষে কোণ এ ও সি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এ বি সি বৃত্তস্থ কোণ, ঠিক আছে, এ ও সি কেন্দ্রস্থ কোণ ও এবিসি বৃত্তস্থ কোণ। অতএব 2 কোণ এবিসি ইজ ইকুয়াল টু এওসি। অতএব 2 এবিসি, এওসির মান কত? 2 কোণ এবিসি ইজ ইকুয়াল টু এওসি, এওসির মান 60 ডিগ্রি। অতএব কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি। কোণ এ বি সি 30 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। দেখো স্টেটমেন্ট লেখার দরকার নেই, প্রমাণ করতে বলেছে, ব্যাকটে প্রমাণিত লিখে দেবে, ঠিক আছে। দেখো 7-এরটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণ করো। আচ্ছা নেক্সট দেখো 8-এরটা। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ দেওয়া আছে 4x ডিগ্রি, বি কোণ দেওয়া আছে 7x, সি কোণ দেওয়া আছে এবং ডি কোণ দেওয়া আছে, তাহলে x/y এর মান নির্ণয় করো। সহজ অঙ্ক, অপেক্ষিত সহজ প্রশ্ন চ্যাপ্টার, এটা সহজ প্রশ্নপত্র অপেক্ষাকৃত। একটা বৃত্তস্থ চতুর্ভুজ যদি থাকে, এটা মনে করো এবিসিডি, যেমনই চতুর্ভুজ হোক, এরকম এ বি সি ডি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হলে এবিসিডি বৃত্তস্থ
চতুর্ভুজ হলে কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি এবং কোণ বি প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 এবং কোণ বি প্লাস কোণ ডি ইজ ইকুয়াল টু 180। তাহলে অতএব দুটোর মানে যেহেতু 180, কোণ এ প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু কোণ বি প্লাস কোণ ডি হয়ে যায়। এখানে প্রদত্ত, এখানে কি প্রদত্ত আছে, এখানে প্রদত্ত কোণ এ কত, চারটে কোণ দেওয়া আছে। দেখো এ দেওয়া আছে 4x ডিগ্রি, এ দেওয়া আছে 4x, বি 7x, সি 5y, ডি y। কোণ এ 4x, কোণ বি 7x, কোণ সি 5y আর কোণ ডি y। ঠিক আছে, এ বি সি ডি 4x 7x 5y আর y। তাহলে আমরা এইটা একে পুট করছি, এটা এক যদি দিয়ে দিই অতএব এক থেকে পাই, এক থেকে আমরা কি পাচ্ছি, একে যদি পুট করে দিই অতএব 4x প্লাস সি হচ্ছে 5y ইজ ইকুয়াল টু বি এর মান 7x প্লাস ডি এর মান y, বা এখানে হয়ে যাচ্ছে 5y মাইনাস y ইজ ইকুয়াল টু 7x মাইনাস 4x, বা এটা 4y ইজ ইকুয়াল টু 3x। এবার যদি সাজাই x বাই y ইজ ইকুয়াল টু, এখানে y এর সঙ্গে আছে 4, তাহলে 4টা উপরে হবে, তবে কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে এইটা। অতএব x is to y is equal to 4:3। অতএব x is to y এর মান 4:3। দেখো এইটা আসছে, x is to y এর মান আসছে 4:3। ঠিক এইভাবে করতে হবে। ঠিক আছে, x is to y এর মান আসছে 4:3। ঠিক আছে, কতটা হলো, এটা 8টা হলো। ঠিক আছে, x is to y এর মান 4:3। এবার দেখো 9 অঙ্কে যাব। 9 অঙ্ক কি বলেছে, 9 অঙ্ক বলেছে ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যতক্ষণ P ও Q বিন্দুতে ছেদ করেছে। ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে P ও Q বিন্দুতে ছেদ করেছে। দেখো ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, P ও Q বিন্দুতে ছেদ করেছে। এবার P ও Q বিন্দুতে ছেদ করেছে, বলেছে AP is equal to 4 সেমি, QC is equal to 9 সেমি। প্রদত্ত AP is equal to 4 সেমি, QC is equal to 9 সেমি। ঠিক আছে, AP is equal to 4 সেমি, QC is equal to 9 সেমি এবং PB is equal to AQ এবং PB is equal to AQ। তাহলে এখানে আমরা যে এই তথ্যটা থ্যালাসের উপপাদ্যের সাহায্যে আমরা কি এখানে বলতে পারি, অতএব AP বাই PB is equal to AQ বাই QC। ঠিক আছে, কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে PB এর দৈর্ঘ্য নির্ণয় করো। PB সমান AQ, তাহলে AQ এর জায়গায় আমরা PB বসিয়ে দিচ্ছি। AP এর মান 4 সেমি বলেছে, আমরা 4 নিয়ে নিচ্ছি, এটা PB বসিয়ে দিলাম, এটা AQ এর জায়গায়ও PB বসিয়ে দিলাম কারণ এটা সমান বলে দিয়েছে, আর এটা 9। তাহলে PB স্কয়ার কত হয়ে যাচ্ছে, 4 9 36 কোনাকুনি গুণ করে। অতএব PB ইজ ইকুয়াল টু রুট করলে প্লাস মাইনাস 6, দৈর্ঘ্য তো পজিটিভ হবে, PB ইজ ইকুয়াল টু 6। অতএব PB বাহুর দৈর্ঘ্য, PB এর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 6 সেমি। ঠিক আছে, PB এর দৈর্ঘ্য 6 সেমি হয়ে যাচ্ছে। একদম সহজ অঙ্ক, দেখো একদমই সহজ অঙ্ক। PB এর দৈর্ঘ্য 6 সেমি। আমরা ABTA টেস্ট পেপার সলভ করছি মাধ্যমিক 2025 এর জন্য। পেজ নাম্বার 23 তে যে কোশ্চেনের পেজটা আছে ম্যাথের, সেই পেজটা আমরা সলভ করছি। ঠিক আছে, এটা 9 এরটা হলো। এবার 10 এরটা দেখো। 10 এরটা বলেছে
এক্স একক ব্যাস বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এক্স একক ব্যাস বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এটা মনে করো নিরেট অর্ধগোলক, ঠিক আছে। নিরেট অর্ধগোলকের ব্যাস কত? ব্যাস ইজ ইকুয়াল টু এক্স একক। অতএব নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ কত? x/2 একক। তাহলে এই নিরেট অর্ধগোলকের এই যে সমতলটা, এই তলটার ক্ষেত্রফল কত? নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল, এটা নর্মালি পাই ইন্টু x/2 তার স্কোয়ার। এটা ঠিক করে লিখলে এইভাবে হবে, ইজ ইকুয়াল টু পাই ইন্টু x/2 তার স্কোয়ার এত বর্গ একক, ইজ ইকুয়াল টু পাই x²/4 বর্গ একক। ঠিক আছে, পাই x²/4 বর্গ একক হচ্ছে এটা, পাই ইন্টু x/2, এই যে ব্যাসার্ধ x/2 তার স্কোয়ার, আর এই যে এই তলটার ক্ষেত্রফল, বক্রতলটার ক্ষেত্রফল। অতএব নিরেট অর্ধগোলকের অপর তলের ক্ষেত্রফল, অপর তলের মানে ওই বক্রতলটা, অপর তলের ক্ষেত্রফল কি? তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা যদি পুরোটা হতো 4πr² হয়, 4πr², তাহলে তার অর্ধেক, তার মানে 2πr², তার মানে 2π আর এর জায়গায় হচ্ছে x/2 তার স্কোয়ার এত বর্গ একক, ইজ ইকুয়াল টু 2π ইন্টু x²/4 বর্গ একক। 2 কেটে গেলে এটা 2 হচ্ছে পাই x²/2 বর্গ একক। এইটা আসছে। অতএব নিরেট অর্ধগোলকে কি চেয়েছে? নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? অতএব এই পেজটায় কিন্তু আমরা রায়-মার্টিনেরও পেজ সলভ করেছি। পেজটায় কিন্তু কিছু কিছু অন্য ধরনের অঙ্ক আছে, কিছু কিছু অঙ্ক আছে যেগুলো সহজ, কিন্তু অঙ্কগুলোর ধরনটা অন্য রকমের। এই পেজটা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। নিরেট অর্ধগোলকের যেমন এই টাইপের অঙ্ক আমরা রায়-মার্টিনের, এই অঙ্কটা রায়-মার্টিনের কোনো বইয়ে অনেকগুলো কোশ্চেনের মডেল কোশ্চেন পেপার ছিল, সেখানে কোনো মডেল কোশ্চেন পেপারে এই টাইপের অঙ্ক ছিল না। ঠিক আছে, যে সমমোট ক্ষেত্রফল কত। ঠিক আছে, এই অঙ্কটা বলো বা আমরা যে 8-এর অঙ্কটা করলাম সেই অঙ্কটাও ছিল না। তাছাড়া 5-এর অঙ্কটা, হ্যাঁ, এই পেজের অঙ্কগুলো বলছে। এছাড়া 12 অঙ্কটা যেটা আছে, 12টা 11টা, এই অঙ্কগুলো একটু অন্য রকমের দিয়েছে। অর্থাৎ নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এই দুটো সমষ্টি পাই x²/4 প্লাস পাই x²/2 এত বর্গ একক। এখানে 4 লসাগু, পাই x² প্লাস এটা 2 হয়ে যাচ্ছে, প্লাস 2π x² বর্গ একক। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে এখানে 4, 3π x² বর্গ একক, 3π x²/4 বর্গ একক। এইটা অ্যান্সার চলে আসছে। দেখো 3π x²/4 বর্গ একক। ঠিক আছে, এইটা অ্যান্সার চলে আসছে। নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3π x²/4। দেখে নাও, এটা বলেছে এক্স একক ব্যাস, ওই এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে। আচ্ছা, ব্যাসার্ধটা যদি এক্স হয়ে যায়, তাহলে এটা ব্যাসার্ধই যদি হয়ে যায়, এটা এক্স ব্যাস বিশিষ্ট, আমাদের এইটা নির্ণয় হলো। যদি ব্যাসার্ধই এক্স বলে দেয়, তখন কি হয়ে যাবে? তাহলে ব্যাসার্ধ করে দাও। যদি ব্যাসার্ধ এক্স বলে, আমরা শুধু মানটা একটু চেঞ্জ হয়ে যাবে, শুধু নিচে বাই 4 গুলো হবে না। এটা বাই 4, এটা হবে না, এইটা হবে না, এইখানে হয়ে যাবে, সহজ হয়ে যাবে আরো। বাই 2 হলে ওইটা হতো, আর এইটা হলে এই বাইটা হবে না, ইজ ইকুয়াল টু 2π x² হয়ে যাচ্ছে। তাহলে মোট ক্ষেত্রফল কত হবে? আরো সহজ হয়ে যাচ্ছে, এত সিম্পলি এত ক্যালকুলেশন করার দরকার নেই। এটা হয়ে যাচ্ছে পাই x² প্লাস 2π x² এত বর্গ একক সমান 3π x² বর্গ একক। আরো সোজা। ঠিক আছে, যদি ওখানে বাই 2 কন্ডিশনটা থাকলে একটু ক্যালকুলেশন করতে হচ্ছে, নাহলে আর কিছুই ক্যালকুলেশনের দরকার নেই, আরো সহজ। এবার দেখো পরেরটায় যাচ্ছি আমরা।
কি বলেছে পরেরটা, বলেছে যদি x ইজ ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা, y ইজ ইকুয়াল টু a sin থিটা মাইনাস b cos থিটা, তো প্রমাণ করতে বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, সহজ প্রমাণ। দেখো এই টাইপের প্রবলেম তোমরা 11 এ উঠলে 11 এর প্রথম দিকেই অনেক থাকবে ত্রিকোণমিতির প্রবলেম। আচ্ছা, প্রদত্ত কি আছে? প্রদত্ত এটা x ইজ ইকুয়াল টু আছে a cos থিটা প্লাস b sin থিটা, তাই তো? a cos থিটা প্লাস b sin থিটা, x ইজ ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা। এটা 1 নম্বর দাও। আচ্ছা, এইটা 1 নম্বর না দিয়ে আমরা একবারে x স্কয়ার করে নিচ্ছি। অতএব x স্কয়ার ইজ ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা হোল স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে a স্কয়ার cos স্কয়ার থিটা 2a cos থিটা ইন্টু b sin থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা। ঠিক আছে, দেখো তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা। এইটা এলো, এটাকে 1 নম্বর দাও। y ইজ ইকুয়াল টু কি বলা আছে? y ইজ ইকুয়াল টু এখানে দেওয়া আছে a sin থিটা মাইনাস b cos থিটা, a sin থিটা মাইনাস b cos থিটা, a sin থিটা মাইনাস b cos থিটা, y ইজ ইকুয়াল টু, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু a sin থিটা মাইনাস b cos থিটা তার হোল স্কয়ার, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2a sin থিটা ইন্টু b cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা। এটাকে 2 নম্বর দাও। অতএব 1 প্লাস 2 করে পাই কি পাবো? আমাদের বাঁ দিকে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডান দিকে আছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা কেটে গেল। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা থেকে যদি এ স্কোয়ার কমন নেই, এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই দুটো থেকে বি স্কোয়ার কমন নিলে হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা স্কোয়ার ইন্টু এইটার মান 1 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মান তো 1 প্লাস এইটার মান 1 বি স্কয়ার ইন্টু 1। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে প্রমাণ করতে বলেছে। অতএব 1 ইন্টু 1 এ স্কয়ারই হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। প্রমাণিত হয়ে গেল। দেখো সহজ প্রমাণ ছিল, শুধুমাত্র বর্গ করে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে, বর্গ করে যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। কাজ একটু এখানটা আছে, শুধুমাত্র কেটে দেওয়ার পর এইটা স্কয়ার কস স্কয়ার থিটা এইটা স্কয়ার সাইন স্কয়ার থিটা, এই দুটো থেকে আমরা এই যে আন্ডারলাইন করছি যে এই দুটো থেকে স্কোয়ার কমন নিয়েছি, আর যে দুটো ক্রস করছি নিচে এই দুটো থেকে বি স্কোয়ার কমন নিয়েছি। এই দুটো থেকে স্কোয়ার কমন নিলে এখানে কস স্কোয়ার আর সাইন প্লাস সাইন স্কোয়ার, বি স্কোয়ার কমন এখানে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মান 1, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1 বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণিত হলো। নেক্সট দেখো লাস্ট অঙ্ক, এই পেজের লাস্ট অঙ্ক, পেজ নাম্বার 23 তে যে কোশ্চেন পেপার আছে, পেজ নাম্বার 23, 24 মিলে 4 দাগের শেষের অঙ্ক, 4 দাগের 12টা। 1 নম্বর এবং 2 নম্বর মিলে যে আমরা কোশ্চেন সলভ করছি 36 নম্বর প্রত্যেকটা পেজের, তার লাস্ট অঙ্ক। প্রথমে আমরা এই শর্ট কোশ্চেন সম্পূর্ণরূপে প্রত্যেকটা পেজের করে নিয়ে তারপর আবার বড় কোশ্চেনগুলো সলভ করব। ওকে, নেক্সট দেখো, কারণ স্টুডেন্টদের যেগুলো আটকায় মেন
বড় কোশ্চেন সাধারণত বেশিরভাগই করে ফেলে, ছোট কোশ্চেনগুলো বেশিরভাগেরই, বিশেষ করে 2 নম্বরের অঙ্কগুলোর প্রবলেম হয়ে যায় ছেলে মেয়েদের, সেইগুলোই আমরা বেশি বেশি করে সলভ করে দিচ্ছি যাতে বেশি বেশি করে নাম্বার তুলতে পারে। যদি √2 cos α - β = 1 হয়, √2 cos α - β = 1 বলে দিয়েছে, আর কি বলা আছে, এবং আলফা প্লাস বিটা = π/2, এবং আলফা প্লাস বিটা = π/2। তাহলে আলফা মাইনাস বিটা নিশ্চয়ই π/2 এর চেয়ে কম হবে, আলফা ও বিটার মান চেয়েছে, এটা 1 নম্বর দিচ্ছি আমরা। অতএব cos আলফা মাইনাস বিটা কত, 1/√2, cos আলফা মাইনাস বিটা, cos কত মান 1/√2, cos π/4 এর মান 1/√2, মানে 45 ডিগ্রি। অতএব উভয় দিক দিয়ে cos তুলে দিলে আলফা মাইনাস বিটা = π/4, এটা হয়ে যাচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, এবার দেখো, অতএব 1 + 2 করে পাই আলফা প্লাস বিটা π/2, আলফা মাইনাস বিটা π/4, বিটা বিটা কাটলো, 2α = π/2 প্লাস π/4, তাহলে 2α বা এখানে 4 লসাগু, 2 × 4 2, 2α 2π, এটা 2π প্লাস π, বা 2α = 3π/4। ঠিক আছে, 4 লসাগু, 2π প্লাস π, 3π/4, তাহলে আলফা = 3π/8। অতএব এইখানে যদি 1 থেকে পাই, 1 থেকে কি পেয়ে যাচ্ছে, এতে যদি মানটা পুট করি, অতএব বিটা = এদের সমষ্টি হচ্ছে π/2 মাইনাস 3π/8। অতএব বিটা = 8 লসাগু 4, 4π মাইনাস 3π, অতএব বিটা = π/8। অতএব আলফা এর মান 3π/8 এবং বিটা এর মান π/8। আলফার মান 3π/8 এবং বিটার মান π/8। দেখো, কমপ্লিট হলো। দেখে নাও প্রসেসটা, আলফা ও বিটার মান নির্ণয় করো, আলফা ও বিটার মান নির্ণয় হচ্ছে। ঠিক আছে, এবার যদি এটা ডিগ্রিতে করো, এটা ডিগ্রিতে হলে π/8 মানে কত হচ্ছে, 45, এটা হচ্ছে 22.5, আর এটা হচ্ছে 67.5। ঠিক আছে, 22.5 আর 67.5 হয়ে যাবে। দেখো, পেজ নাম্বার 23-তে যে কোশ্চেন পেজটা আছে, সেই পেজটা আমাদের কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা এর পরে যে মডেল কোশ্চেন পেজটা, যে পরে যে কোশ্চেনের ম্যাথের যে কোশ্চেন পেজটা আছে সেটা সলভ করবো। ওকে, 36 নম্বরে যে শর্ট কোশ্চেন 1 নম্বর এবং 2 নম্বর মিলে প্রত্যেকটা কোশ্চেনের পেজ এখন সলভ করতে থাকবো এবিটিএস। ওকে, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো পাবলিশ করা মাত্র তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।